সালটা 2010। আমি তখন কর্মসূত্রে মোহালি থাকি। ভীষণ নিরিবিলি এবং উচ্চবিত্ত সেক্টর 70-এ ঘর ভাড়া করে দুই বাঙালি বন্ধু রয়েছে। যে ঘরটায় আমরা থাকতাম তার সামনে একটা বড় ছাদ। সেখান থেকে পরিষ্কার না হলেও হিমালয় দেখা যেত। ছাদ থেকে যেটা দেখা যেত তা পর্বত না হলেও সেদিক থেকেই সিমলা যাওয়ার পথ, তা তো জানতাম। রোজ রাতে ছাদ থেকে দেখা সেই পাহাড়ে জোনাকির মতন হলুদ আলো কিসের এক অমোঘ আকর্ষণে আমাকে রাতের পর রাত জাগিয়ে রাখত। বাঙালি হয়েও কোনোদিন দার্জিলিং আমার যাওয়া হয়নি, কিন্তু এই পাহাড়টা দেখে ভারী অভিমান হতো। ছোটবেলার সামার ভ্যাকেশনে, পূজা ভ্যাকেশনে কিংবা উইন্টার ভ্যাকেশনে গন্তব্য ছিল শুধু উল্টোডাঙ্গা, পিসির বাড়ি। বগলে থাকতো কেসি নাগ। বন্ধুরা যখন দীঘা, পুরী, দার্জিলিং যেত তখন আমি ভয়ে জুবুথুবু হয়ে আর্যভট্ট হওয়ার চেষ্টায় একরাশ বিরক্তি আর অভিমানের সমুদ্রে সাঁতার কাটতাম। যারা চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলার থেকেছেন বা গেছেন নিশ্চয়ই জানবেন সেখানের আবহাওয়া ভীষণই রুক্ষ এবং চরম ভাবাপন্ন। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা, মে থেকে আগস্ট ব্যাপক গরম সাথে লু, জুলাই থেকে শুরু হয়ে যায় বৃষ্টি, যা হয় সেপ্টেম্বরের শুরু অবধি। বৃষ্টির পরিমাণ কম বলেই এত রুক্ষতা। আগস্ট মাস নাগাদ একদিন মোবাইলের ক্যালেন্ডারে খুলে দেখলাম 13, 14, 15ই আগস্ট টানা 3 দিন অফিসে ছুটি পাবো। রুমমেট বাঙালি বটগাছ অদ্রিকে রাজি করানো গেল না। অগত্যা একাই যাব বলে ঠিক করি। 12 তারিখ কাজের ভৌতিক এক চাপ এসে পড়ল। 13 তারিখ ভোর হয়ে গেল অফিস থেকে বেরোতে। মেরুদণ্ড তখন প্রায় জবাব দিয়ে দিয়েছে। 7 কিলোমিটার পায়ে হেঁটে ফিরতে হলো। রোজই তাই ছিল নিয়ম। যখন ফিরলাম তখন আমি ঝুলছি। আমার একটা ন্যাপস্যাকে 2টো জামা, একটা প্যান্ট ঢুকিয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে যাবো বলে শুতে গিয়ে ঘুম যখন ভাঙলো তখন দুপুর 12টা। কোনো মতে একটা কিছু খেয়ে পিঙ্ক কালারের টোটো ধরে চণ্ডীগড়। দিল্লি, জয়পুর, আগ্রা, অমৃতসর, সিমলা, মানালি, ধর্মশালা, আপামর হিমাচল প্রদেশ যাওয়ার সব বাস চণ্ডীগড় থেকে পাওয়া যায়। নন এসি বাস তখন সিমলা যেত, 100 টাকা নিত। টিকিট কেটে বাসে উঠে বসলাম জানলার ধারে। দুপুর 1:30 নাগাদ বাসটি ছাড়লো। মনের মধ্যে তখন এক অদ্ভুত ফুর্তি। ঘণ্টাখানেক বাদে সাদা সবুজ বাসটা কালকাপের হতেই আশপাশটা হঠাৎ বদলে গেল। কোথা থেকে হঠাৎ অনেক মেঘ চলে এলো। বাসের ডান দিকটা পাহাড়ের দেয়াল, বাদিকে খাদ এবং অগুন্তি সব পাহাড়ের ঢেউ। রাস্তাটা অসম্ভব ভালো। ডান দিকে বাদিকে ঘুরে ঘুরে বাসটা বেশ উঁচুতে উঠে চলেছে, আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কানের হেডফোনে তখন লুপে চলছে মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা। মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। আমি খুব অবাক হয়ে বাসের মানুষজনকে দেখছিলাম। বেশিরভাগই নিত্যযাত্রী। তারা কিন্তু ভাবলেশহীন, হয়তো তাকিয়ে আছে দূরের পাহাড়গুলোর দিকে, কিন্তু আমার মতো ঘুরতে তো যাচ্ছে না যে অবাক হবে, দারুণ খুশি হবে। সস্তার বাসে টুরিস্ট কম ওঠে, উঠলেও আমার মতো পকেটে মহাশূন্যতা। দুপুর 3:30 নাগাদ বাসটা একবার খাবার ব্রেক নিল। নেমে রাস্তা পার করে ছোটখাটো একটা ধাবায় নিয়ে যেতে হবে। কিন্তু ওই 30 ফুট রাস্তা দিয়ে গাড়ি এত জোরে যাতায়াত করছে যে রাস্তাটা পার হতে মিনিট 3 সময় লাগলো, প্রায় 180 সেকেন্ডের মতো। এবং একটা সময় বেশ কনফিডেন্সের অভাবও মনে হচ্ছিল। আমি যে কলকাতার মতো একটা হুড়ুহুড়ি শহরে বড় হয়েছি ভাবতে বেশ লজ্জা লাগছিল। আলুর পরোটা যে এত পেল্লাই সাইজের হতে পারে জানা ছিল না। জমিয়ে খেলাম। খরচা হলো 20 টাকা। একটা সিগারেট জ্বালিয়ে আশপাশটা মন প্রাণ ভরে দেখে নিলাম। রাস্তার উপরে পাহাড়ি একটা ঝরা মতন কনকনে ঠান্ডা জল রাস্তা পেরিয়ে আবার নিচে নেমে গেছে। নিচটা ঘন জঙ্গল। বড় বড় পাহাড়ি গাছগুলোকে দেশলাই কাঠি মনে হচ্ছিল, লাগছিল বেশ। কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসের হর্নের আওয়াজে ঘুরে তাকিয়ে দেখি ড্রাইভার হাত নাড়িয়ে ডাকছে। উঠে পড়লাম বাসে। সব যাত্রীরা আমার দিকে বিরক্তির চাউনি নিয়ে তাকিয়ে আছে। একটু লজ্জা লাগলো, কিন্তু তারা কি আর বুঝবে প্রথমবার এই দৃশ্য দেখার আবেগ কি? তাদের কাছে এসব জল ভাত। আমি কানে হেডফোন গুঁজে জানলার বাইরে তাকিয়ে রইলাম। দূরের পাহাড়গুলো যেন কম্পাসের কেন্দ্রবিন্দু। রাস্তায় ছুটে চলা বাসটা কিছুটা তার কক্ষপথ দিয়ে চলে, তারপর তার আকর্ষণ ছেড়ে উল্টো দিকের দূরের কোনো পাহাড়ের কক্ষপথ ধরে কিছুটা যায়, তারপর আবার পথ পরিবর্তন করে। এভাবে পাকতনটি ঘুরে ঘুরে বাসটা চলেছে। হঠাৎ একটা মাইলস্টোন চোখে পড়ল, লেখা পরমাণু 3 কিলোমিটার। উচ্চারণটা হিন্দিতে, বাংলায় পরমাণু। পাশে বসা এক পাহাড়ি যুবককে প্রশ্ন করায় সে বলল ওখানে একটা রোপওয়ে রয়েছে, ছোটখাটো পর্যটন কেন্দ্র। কিছুক্ষণ পর রোপওয়েটা রাস্তার ডান পাশে চোখেও পড়ল। আমার পাবলিক বাসের যাত্রা, আমার রোপওয়ের স্বাদ নেওয়া অসম্ভব। ছেলেটির সাথে কিন্তু দিব্যি আলাপ হয়ে গেল। সিমলাতেই থাকে। বাস ছুটে চলেছে, এই পথে আরও কিছু যাত্রী উঠেছে। সিট এখন আর খালি নেই। পাহাড়ে খুচখাচ জনবসতি খুব একটা চোখে পড়েনি। প্রথম টাউন গোছের জায়গা দেখলাম সোলান। প্রথম দেখা পাহাড়ি ছোটখাটো টাউন।
হাইওয়েকে বাঁ পাশে ফেলে ডান পাশে ছড়ানো ছোট্ট একটা ভীষণ নিরিবিলি জায়গা। হিমাচল প্রদেশের যে সোলাং ভ্যালি বিখ্যাত, এটা সেই জায়গা নয়। পাশের সহযাত্রীর কথা অনুযায়ী এখান থেকে কাসৌল যাওয়া যায়। রাস্তায় পাহাড়ির গাড়ির জ্যাম যারা প্রথমবার দেখেছেন তারা বুঝবেন এ এক আশ্চর্য জিনিস। পাহাড়ি ড্রাইভাররা কখনো জ্যামে গাড়ি ওভারটেক করে না। এ যাত্রায় 1-1.5 ঘন্টা একটা ভয়ানক জ্যাম আমাকে অনেক কিছু শিখিয়েছিল। তাছাড়া চড়াই রাস্তায় সাপের মতো গাড়ি স্থির লাইন প্রথমবার দেখে অবাক হওয়াটা কিন্তু ভারী মজাদার। যত সময় যাচ্ছে আমি ততটাই মুগ্ধ হচ্ছি। বিকেলের আকাশে বেগুনি, গোলাপি, কমলা রঙের ছোঁয়া। চলন্ত বাস থেকে সরে সরে যাওয়া পাহাড়ি গাছগুলোর ফাঁক থেকে দেখা সেই আকাশ, মায়ের হাতের আঁকা ছোটবেলার জল রং যেন। মা এখানে থাকলে নিশ্চয়ই ছবি আঁকতে বসে যেত। পাশে বসা ছেলেটা আমাকে বলল, ম্যালে যাওয়ার একটা সহজ রাস্তা আছে, সিমলা বাস স্ট্যান্ড অব্দি যাওয়ার দরকার নেই। সন্ধ্যে তখন 7টা, একটা বেশ নির্জন স্টপেজে নেমে গেলাম। ছেলেটার কথা শুনলাম, কিন্তু ভাবছিলাম ঠিক করলাম তো? বাসটাও হুশ করে চলে গেল। ম্যাল যাওয়ার রাস্তাটা সোজা উপরে উঠে গেছে। মিনিট 10 রীতিমতো কসরত করে ম্যালে পৌঁছে আমার চোখ চড়ক গাছ। আমি সিমলা এলাম না নবমীতে সুরুচি সংঘ? যত দূর চোখ পড়ছে শুধু মানুষের মাথা ভেসে ভেসে যাচ্ছে। কিছুটা স্রোতের মধ্যে ভেসে বুঝলাম প্রচুর বাঙালির ভিড়। চণ্ডীগড়ে আসার পর থেকে একসাথে এত বাঙালি দেখিনি আমি। আর তাছাড়া নিজের ভাষার থেকে শ্রুতিমধুর অন্য কিছু হয় কি? কি যে ভালো লাগছিল না, বলে বোঝাতে পারবো না। টুকরো টুকরো শব্দগুলো শুনে মোট 4টে সুর মনে হচ্ছিল। কিন্তু এদিকে ইলশিগুড়ি বৃষ্টি শুরু হলো। কোনো সস্তার হোটেলও খুঁজে পাচ্ছি না। সবচেয়ে সস্তা 1,500, যা আমার একার পক্ষে তখন অ্যাফোর্ড করা অসম্ভব। গায়ে একটা টি-শার্ট, তার উপরে একটা হাফ শার্ট। বুঝলাম এই ঠান্ডায় রাস্তায় দাঁড়িয়ে থাকাও বিপদের। কিছু একটা খেতে হবে। রাস্তায় লক্ষ্য করে দেখলাম পাশাপাশি প্রায় সব দোকানের নাম শেরে পাঞ্জাব। কোনো এককালে কোনো এক টিভি শোয়ে বিশেষ কোনো রেস্তোরাঁ দেখানো হয়েছিল। তারপর থেকে সব হোটেল মালিক নিজেদের হোটেলের নাম শেরে পাঞ্জাব করে দিয়েছে। সবচেয়ে সস্তার দোকানে তন্দুরি রুটি আর পাঁঠার মাংস খেয়ে যখন টাকা দিচ্ছি, মালিককে জিজ্ঞেস করলাম সস্তায় ঘর কোথায় পাবো একটা রাতের জন্য। ভদ্রলোক নিজেদের লোকদের ডেকে স্থানীয় ভাষায় কি একটা জিজ্ঞেস করলেন, পাঞ্জাবি ভাষা। ভদ্রলোক পরিষ্কার বাংলায় কিন্তু উত্তর দিলেন। সিমলায় আজ থাকার জায়গা পাওয়া খুব মুশকিল। ওনার কিচেনের 4 জন বাড়ি গেছে ছুটিতে, 300 টাকা দিলে পুরো ঘরটা আমাকে দেবেন, যাতে আমি আরামসে থাকতে পারবো। আমি সঙ্গে সঙ্গে টাকা বার করে দিয়ে বলি, এত ভালো বাংলা উনি কি করে বলেন? হাসি মুখে ভদ্রলোক উত্তর দিলেন, 20 বছর কলকাতায় হলুদ কালো ট্যাক্সি চালালে বাংলা বলা কোনো ব্যাপার নয়। টালা থেকে টালি সব চেনেন। সঙ্গে চোখ মেরে যোগ করলেন, সোনাগাছিও চিনি। আমি হা হা করে হেসে নিজের ঘরে চলে গেলাম। সঙ্গে কোনো গরম জামা নেই। কয়েকটা দোকান ঘুরে দেখে জ্যাকেট বা সোয়েটারের যা দাম দেখলাম, বুঝলাম আয়ত্তের বাইরে। তার চেয়ে সস্তার ওয়াইন দিয়ে অনেক বেশি গরম উপভোগ করা যাবে। কত ঘন্টা অফিস, তারপর লম্বা জার্নি, তারপরে লিকুইড কম্বল। ঘুম এলো চোখ ভেঙে। টিনের চালের উপর ঢাক পেটানোর আওয়াজে ঘুম ভাঙল ভোরবেলা। বাথরুমটা বাইরে, ঘরের পিছনের বারান্দায়। দাঁত মাজতে মাজতে সেই ঝুল বারান্দায় গিয়ে দেখি পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছে। বাঁদিকে অনেকটা উঁচুতে কমলা রঙের বিরাট একটা হনুমান মূর্তি। নিচে, অনেক নিচে, পিঁপড়ের মতন বাস গাড়ি সব চলছে। আমি দাঁড়িয়ে আছি যেন মেঘের উচ্চতায়। টিনের চালে সেই আওয়াজটা আবার হলো। ঘুরে তাকাতেই দেখি প্রায় গোটা 20 পেল্লাই সাইজের হনুমান আমার দিকে তাকিয়ে আছে টিনের চালের উপর থেকে। মেরুদণ্ড থেকে ঠান্ডা স্রোত বয়ে গেল। চকিতে দৌড় সোজা রুমে। মিনিট 10 পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ম্যাল তখন ফাঁকা, প্রচুর মেঘের আনাগোনা। সাদা রঙের চার্চ, ম্যালের রাস্তা, সবকিছুতেই ব্রিটিশদের একটা ছাপ রয়েছে। আমি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। স্থানীয় কিছু মানুষের সাথে গল্প জুড়ে দিলাম। যা বুঝলাম, সিমলা আসার আদর্শ সময় এটা নয়। আগস্টে শুধু এই 3-4 দিন ছুটির জন্য ভিড় রয়েছে। এই আবহাওয়ায় ভালো করে কিছু দেখা যায় না। মার্চ, এপ্রিল বা নভেম্বর, ডিসেম্বরে সিমলা এলে তবে ভালো লাগবে। এদিকে আমি যে ঘরটায় ছিলাম, সেই ঘরটায় একটা রাত্রি শুধু থাকা যেত। বুকিং স্টাফরা সব নাকি আজ চলে আসবে। বাস স্ট্যান্ডে গিয়ে বুঝলাম বাসের টিকিটও সব শেষ। একমাত্র রাস্তা ছোট কোনো গাড়ি বুক করে ফেরা। ভেবে দেখলাম টাকাটা যখন খরচা হবেই, তাহলে আশপাশের সাইট সিনগুলো করেই ফিরব। অনেক দরাদরি করে একটা ইন্ডিগো পেলাম, যে নালদেরা কুফরি ঘুরিয়ে চণ্ডীগড় পৌঁছে দেবে মাত্র 3000 টাকায়। পুরো দিনটা ঘুরে চণ্ডীগড় পৌঁছাতে রাত্রি প্রায় 10টা বেজে গিয়েছিল। চণ্ডীগড়ে গিয়ে শুনলাম সারাদিন নাকি বৃষ্টি হয়েছিল। আমাদের রাজপ্রাসাদের সামনে তখন 1 ফুট জল জমে গেছে। আকাশটা কিন্তু ঝকঝক করছে। রাতে খেয়ে সিগারেট খেতে খেতে ছাদটায় আবার গেলাম। দূরের পাহাড়টা ওখানেই রয়েছে। আমি আরও দূরে গেছিলাম, কিন্তু তাও ডাকছে, ডেকেই যাচ্ছে। সেই শুরু।
আজও থামিনি। পাহাড় ছেড়ে সমতলে নেমে আসলে যেই দৃশ্যটা বারবার মনে পড়ে, বারবার ওই পাহাড়টা আমাকে ডাকে আর আমি পাগল হয়ে যাই।